আজ আবারও হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে খারাপ ভাষায় গালি দেয়। এবার বিএনপি কর্মীরা হত্যা করে হাসনাতকে। জনাব তারেক জিয়া রহমানের ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করে বিএনপি কর্মীরা হাসনাত আব্দুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়ে অসংখ্য নেতাকর্মীর খারাপ অবস্থা করে। জনগণ তো কখনোই রিপ্রেজেন্ট করবেন না, সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক। আমরা কখনোই প্রপার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারবো। ঠিক একইভাবে বিএনপি শুধুমাত্র একটা নির্বাচনের উদ্দেশ্যে, শুধুমাত্র একটা নির্বাচনের আশায়, নির্বাচনের জয়লাভের আশায় সকল ধরনের অনৈতিক সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সকল ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সকল ধরনের দেশদ্রোহী সিদ্ধান্তকে মেনে নিচ্ছে। যেভাবে যেমনি নাচাচ্ছে ঠিক সেভাবেই তারেক রহমান পুতুলের মতো নাচতেছে। তারেক জিয়াকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ সাহসী অসাধারণ কিছু কথা বলেছেন, যেটা ইঙ্গিত দেয় যে তারেক জিয়া নয়, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ হাসনাত আব্দুল্লাহ না। দর্শক, কে বড়, হাসনাত না তারেক জিয়া? জানাবো, আপনারা কোন দলের গোলামি করার দরকার নাই। প্রশাসনের ভাইয়েরা, আপনারা জামাত ইসলামের নন, আপনারা বিএনপির নন, আপনারা এনসিপির নন। এইভাবেই হাসনাত আব্দুল্লাহ উস্কানিমূলক বক্তব্য দিয়ে আজকে তুপের মুখে পড়েছে বিএনপি কর্মীদের। বিএনপি কর্মীরা সরাসরি হাসনাত আব্দুল্লাহর উপর অ্যাকশন নেয়। হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে সভা মঞ্চে এবং নির্বাচনী জনসভায় লক্ষ লক্ষ জনতা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সরাসরি খেপে যায়। আজকে আপনারা তো জানেন সারা দেশেই এই মুহূর্তে নির্বাচনী জনসভা চলছে। দেশের প্রত্যেকটা নেতাকর্মীরা জনসভায় বক্তব্য দিচ্ছে। তারই প্রেক্ষাপটে হাসনাত আব্দুল্লাহ অনেক কথা বলে এবং বিপদে পড়ে। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর অবস্থা এবং তারেক রহমানও যে একটা অ্যাকশন নেন সরাসরি, সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন, আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে? গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্রার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টত এই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত 17 বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে, ছোটবেলা যখন বাংলা সিনেমা দেখতাম, সেই সিনেমাগুলোতে ভিক্ষুকরা ভিক্ষা করতো না,
সেখানে তারা একটা সবসময় বলতো না যে বলো আল্লাহ নবীজির নাম, শুনো মুসলমান, 2টা টেকা, একটা টেকা। তারা এভাবে ভিক্ষা করতো। যে কোনো মূল্যে ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতে হবে, খেলে মুসলিমদেরকে আকৃষ্ট করে তাদের কাছ থেকে টাকা নিতে হবে। সেই অভিপ্রায় থেকেই তারা বলতো বলো আল্লাহ নবীজির নাম, শুনো মুসলমান, একটা টেকা, 2টা টেকা, এরপর ভিক্ষা করতো এবং বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা তাদেরকে ভালোবেসে ভিক্ষা দিত। ঠিক একই ধরনের বিষয় আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। অনেকে বলতে পারেন এটা কিভাবে সম্ভব। দেখেন, 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য চাওয়া পাওয়া মেনে নিয়েছে বিএনপি। এমনকি জুলাই সনদের মতো একটা বিতর্কিত জায়গায় স্বাক্ষর করেছে বিএনপি, যে জুলাই সনদ কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যে জুলাই সনদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে না। বিএনপি তারপরেও এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এরপর তারা কিভাবে কোন মুখে বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল? তারা হাভুটে, যেই অবৈধ অসাংবিধানিক উপায়ে হাভুট না ভুট হচ্ছে, সেই হাভুটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এরপরেও বিএনপি ওইটুক নৈতিক জায়গা রাখে না যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা তারা বলতে পারে। কিন্তু বিএনপি বারবার বলার চেষ্টা করছে, বলে যাচ্ছে, এটা বলবেই, কারণ বিএনপির মধ্যে ওই আদর্শিক জায়গাটুকু আসলে নাই। যেটা বলছিলাম, বলো আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা নেওয়া, একটা টাকা, 2টা টাকা, মানে কোনো না কোনো ভাবে তাদেরকে ভিক্ষা করে টাকা উপার্জন করতে হবেই। ঠিক একইভাবে বিএনপি শুধুমাত্র একটা নির্বাচনের উদ্দেশ্যে, শুধুমাত্র একটা নির্বাচনের আশায়, নির্বাচনের জয়লাভের আশায় সকল ধরনের অনৈতিক সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সকল ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সকল ধরনের দেশদ্রোহী সিদ্ধান্তকে মেনে নিচ্ছে। ইউনূস সরকার যেভাবে যেমনে নাচাচ্ছে, ঠিক সেভাবেই তারেক রহমান পুতুলের মতো নাচতেছে। আমরা দেখতে পাচ্ছি, কেউ অস্বীকার করতে পারবে না, বিএনপি চাইলেও সেটা অস্বীকার করতে পারবে না। শুধুমাত্র একটা নির্বাচন, এরপর কি বিএনপি স্বর্গ হাতে পেয়ে যাবে, জান্নাতের হুরদের হাতে পেয়ে যাবে? নির্বাচনের পরে সেই নির্বাচন আদৌ কতদিন স্থায়ী হবে, কতদিন তারেক রহমান প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কিংবা হাভুটে জয়যুক্ত হলে হাভুট, সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েও তার সর্বোচ্চ ক্ষমতা তিনি পাবেন কিনা, সংসদ গঠন করতে পারবেন কিনা, অনেক বিষয় আছে, থেকে যায়। কারণ নির্বাচনের পর যে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা থাকবে, কিংবা বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা যেটা এখন আছে, সেটা যদি না থাকে, সেটা যদি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে? এটা কি একবারও ভেবে দেখেছে? মনে হয় না। যদি ভাবতো তাহলে তো আসলে এগুলা করতো না। আর যদি ভেবে থাকেও, তারপরেও এই মুহূর্তে আর কিছু করার আছে বলে আমার মনে হচ্ছে না। জামাতের সাদা শকুন ডাক্তার শফিকের যে এক স্যান্ডেলে টুইট, কর্মজীবী পেশাজীবী সকল নারীদেরকে ঢালাওভাবে বেশ্যা বলার পর একাধিক বাম সংগঠন এখানে প্রতিবাদ জানিয়েছে। দেখেন ভিডিও। পরবর্তীতে তাদেরকে সমর্থন দিয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ কর্মসূচি করেছে, মিছিল করেছে, বিক্ষোভ সমাবেশে অনেকে বক্তব্য দিয়েছে। এর প্রেক্ষিতে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কি বিক্ষোভ কর্মসূচি করেছে, তাদের স্লোগানের ভাষাগুলো কি ছিল, আপনারা স্রেফ একবার শুনেন, তাহলে বুঝতে পারবেন তারেক রহমানকে তারা ঠিক কিভাবে ট্রিট করতেছে। শুনেন। কর্মী ধরে গলায় ছুরি, নেতাই করে খাম্বা চুরি, ওই খাম্বা দেখা যায় ছেড়ে তোর বাপেরা, তারেক খাম্বা, তারেক খাম্বা, একাধিক অশ্লীল স্লোগান দিয়েছে। বিএনপি এত বড় একটা রাজনৈতিক শক্তি, তাদেরকে সবসময় দাবি করে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকর্তা, গণতন্ত্রের মা, বিএনপির প্রধান নেত্রী ছিলেন বেগম জিয়া। এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি সর্বোচ্চ পাওয়ারে থাকার পরেও, বিএনপির সর্বোচ্চ লোকবল থাকার পরেও বিএনপি সকল ধরনের সবকিছু মেনে নিচ্ছে। অন্যায় আবদার, অন্যায় সকল চাওয়া পাওয়া, অন্যায় সকল কর্মযজ্ঞ সবকিছু মেনে নিচ্ছে। জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা শক্তিশালী হয়েছে শুধুমাত্র ছাত্র দলের হিজড়াপনার কারণে। আমি বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন বাংলাদেশ জাতীয়তাবাদী হিজড়া দলে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী হিজড়া দলে পরিণত হয়েছে। দেখেন, এই মুহূর্তে ছাত্রলীগ যদি ক্যাম্পাসে থাকতো, কিংবা এই মুহূর্তে যদি নির্বাচনকালীন পরিবেশ থাকতো, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি করতে পারতো, কিংবা তাদের নির্বাচন অংশ নেবার একটা পথ খোলা থাকতো, আপনাদের কি মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের স্লোগান দিয়ে ছাত্র শিবির বাসায় যেতে পারতো? অনেকেই বলতে পারেন এখানে গুন্ডামি করা হবে, ছাত্রলীগ গুন্ডামি করতো। জনগণকে কখনোই রিপ্রেজেন্ট করবেন না, সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন, প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক। আমরা কখনোই প্রপার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারবো না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সচরাচর লাইভে যাই না, আমি দীর্ঘদিন ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা বলা আমি কম বলি, সেখানে অ্যাক্টিভিটিতে আমি ফোকাস করছি। আমি আজকে গতকাল আমি লক্ষ্য করেছি জনাব তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন। উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয়, মুখ্য হচ্ছে প্রতীক, প্রতীকটাই হচ্ছে মুখ্য। এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য। ওনার মতো একজন রাষ্ট্র প্রণেতা যিনি হতে চাচ্ছেন বা হবেন মনে করছেন, ওনার জায়গা থেকে এই বক্তব্যটা হাইলি প্রবলেমেটিক একটা বক্তব্য। কারণ বলছি, এক নম্বর কারণ হচ্ছে যে একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতুবন্ধনের কাজ করে। প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোনো সেতুবন্ধনের কাজ করে না। প্রতীক একটা সিম্বলিক জায়গা, একটা অর্নামেন্টাল জায়গা, প্রতীকের যে বিষয়টা।
তো উনি বলছেন যে প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে উনি মুখ্য করছেন। এখন একটা প্রতীকের মধ্যেও যদি একটা অযোগ্য প্রার্থী থাকে, যে ব্যক্তি অযোগ্য, যে ব্যক্তির অপ্রকৃতস্থ, দুর্নীতিগ্রস্ত, আমরা অতীতের সংসদগুলোতে যেটা দেখেছি যে আসলে আমরা এমনও দেখেছি যে শুধুমাত্র দলীয় আনকন্ডিশনাল অনুগত্যের জন্যই, যাদের হয়তো এলাকায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তারাও অনেকে প্রার্থী হয়েছেন দলীয় প্রতীকে। তো এখন আমি যদি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করি যার জনগণের সাথে সম্পৃক্ততা নেই, কিন্তু ওই প্রতীকটাকেই শুধুমাত্র হোল্ড করে আমি তাকে সংসদে পাঠালাম, কিন্তু সে যদি যোগ্য না হয়, সে যদি জেনুইনলি রিপ্রেজেন্ট না করতে পারে, আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি, তাই না? সে যদি প্রক্সি হয়ে যায় দলের কাছে, তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনোই সম্ভব না, নাম্বার ওয়ান। তাইলে আমার জনগণের সাথে রাষ্ট্রের যে ব্রিজ, এই ব্রিজ কিন্তু কোনো প্রতীক করে না, সেটা করে প্রার্থী। তার মানে আমি যদি ভোট দিতে চাই, আমার এই জুলাই পরবর্তী সময়ে আমার মূল যেই লক্ষ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রার্থীটা কেমন। একটা অপরিচিত প্রতীকের মধ্যেও যদি একজন যোগ্য প্রার্থী, যিনি রাষ্ট্রকে আসলে ধারণ করেন, জনগণকে ধারণ করেন, নাগরিককে ধারণ করেন, সে যদি যোগ্য হয়ে থাকে, মানুষ তাকেই চুজ করা উচিত। অন্যদিকে একটা প্রতীকের আন্ডারে যদি একজন অযোগ্য প্রার্থী হয়, যেই প্রার্থী জনগণকে প্রতিনিধিত্ব করেন না, দুর্নীতিগ্রস্ত, মার্কা যতই ভালো হোক না কেন, উনি জনগণকে কখনোই রিপ্রেজেন্ট করবেন না। সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন, প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক। দুই নাম্বার যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা আসলে যদি শুধুমাত্র প্রতীক দেখেই হচ্ছে ভোট প্রদান করি, সেক্ষেত্রে যেটা হবে, আমরা কখনোই প্রপার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারবো না। আমরা যেটা নির্বাচন করবো সেটা হচ্ছে প্রক্সি। 300 আসনে, মানে 300 আসনে আমরা 300টা প্রক্সি ক্যান্ডিডেট নির্বাচিত করব। যেমন এটা খুব সহজ ছিল বিষয়টা, যেমন উনি যেটা বলেছেন এটাকে এইভাবেও করতে পারতেন, 300 আসনে শুধু প্রতীকটা দিয়ে দিতে পারতেন, যে আপনারা প্রতীকে, যেটা পিআর সিস্টেমের কথা বলছেন, পিআর সিস্টেম, এটা হইলেই তো হইতো যে আমি কিন্তু পিআর এর পক্ষে না, মানে উনার কথা অনুযায়ী উনি যেই সিস্টেমটার কথা বলছেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে আপনারা প্রতীককে ভোট দেন, প্রতীককে ভোট দিলে প্রতীকটা যদি নির্বাচিত হয়, তাহলে 300 আসনে আমি হচ্ছে পরবর্তীতে আমার নিজের মতো করে আমি প্রার্থী দিয়ে দিলাম, মানে এটা হইলেও কিন্তু হইতো। আপনার যদি 300 আসনের মধ্যে শুধুমাত্র প্রতীক দেখেই মানুষ ভোট দেয়, প্রতীকটাকে যদি উনি মুখ্য মনে করে, তাহলে সেক্ষেত্রে তো আসলে আলাদা করে প্রার্থী দাঁড়ানোর দরকার ছিল না। প্রতীকটাই যদি মুখ্য হয়ে যায়, প্রার্থী যদি গৌণ হয়ে যায়, তাহলে এটা কোনো প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মতো এটা হইলেই তো হইতো। তাহলে আলাদা করে আসলে আমি কোনো রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি না, আমি আসলে কিছু প্রক্সি, আমার কিছু দলীয় স্পোক্স পার্সন নির্বাচন করছি, যারা আমার পার্টির প্রতি আনকন্ডিশনাল এলিজিয়েন্স দেখাবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অন্তর্বর্তী সরকার ব্যস্ত ছলে বলে কৌশলে হ্যাকে জেতাতে। অন্যদিকে সরকার দুই মিত্র বিএনপি ও জামাত ব্যস্ত কথা আর মাঠের মল্লযুদ্ধে। আবার নির্বাচনী যুদ্ধে দলটি না থাকতে পারলেও ভোটের মাঠে বেশ প্রাসঙ্গিক হয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটাররা। বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের এই এতিম বা অভিভাবকহীন ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য একটি অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অবশ্য দলটির শীর্ষ পর্যায় থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিজেদের কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে? সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে 4 ফেব্রুয়ারি দলের 9 জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। তবে দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি করবে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর। সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের পরই শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে। এর মধ্যে আজ 2 ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশটির প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তে অটল। অনেকে মনে করেন, আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধিতার জয়গান ছিল, তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন।
2024 সালের 5 আগস্টের পর থেকে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এইখানে হাসনাত আবদুল্লাহর বক্তব্য দেখানো হয়েছে। হাসনাত আবদুল্লাহ যে অনেক তেজিমূলক বক্তব্য দিচ্ছে জনসভায়, নির্বাচনী জনসভায়। অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধেও অনেক কথা হচ্ছে, এগুলো দেখিয়েছি। গাইস, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।